আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা জুলজি 12 চ্যাপ্টার প্রাণীর আচরণ থেকে যে পড়াগুলো লাগে সেগুলো শেষ করব ইনশাআল্লাহ। তো এই অধ্যায় পড়ার একটু ইনস্ট্রাকশন দিই। এই অধ্যায় সবচেয়ে ছোট অধ্যায়। জুলজির মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে সহজ অধ্যায়। তবে ঝামেলা হচ্ছে যে আলিল স্যারের বইয়ে এবং মাজেদা ম্যামের বইয়ে কিছু এক্সট্রা তথ্য আছে শেষের দিকে। কেমন এক্সট্রা তথ্য? মৌমাছি সম্পর্কে বেশ অনেকগুলো এক্সট্রা ইনফরমেশন আছে যেগুলো এই বইয়ে নাই। ওকে, তো ওইগুলো আমি কি করব, আলাদা কন্টেন্টের ভিডিও যেমন দিই ওইভাবে শুট করব। তো আর এই এই বই থেকে যা যা লাগে আশেপাশে দেখা দেবে। তো বেশি সময় লাগবে না, ছোট ছোট অধ্যায়। তোমরা শুরু করি। শুরুতে কি আছে, যে শাখায় প্রাণীর আচরণ সম্পর্কে আলোচনা করা হয়, অধ্যায়ের নাম কি? প্রাণীর আচরণ, অ্যানিমেল বিহেভিয়ার। তার মানে যেই শাখায় প্রাণীর আচরণ সম্পর্কে আলোচনা করা হয় তার নাম হচ্ছে আচরণবিদ্যা বা ইথোলজি। বিষয়টা বুঝে কিন্তু, নট ইকোলজি। ইকো মানে কিন্তু পরিবেশ, ইথোলজি, রাইট? ইথোস মানে হচ্ছে আচরণ। আচ্ছা, এখন দেখবো কয়েকটা বিজ্ঞানীর নাম আছে। কার্ল ভন ফ্রিশ, লরেন্স, টিনবার্জ। এরা হচ্ছে সেই সকল বিজ্ঞানী যারা হচ্ছে প্রাণীর আচরণের উপর কি করছে, গবেষণা করছে। ঠিক আছে, নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে গুরুত্বপূর্ণ দেখো, অস্ট্রিয়ান প্রাণীবিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ, লরেন্স এবং টিনবার্জেনকে ইথোলজির প্রধান স্থপতি হিসেবে গণ্য করা হয়। এদের প্রশ্ন কিভাবে আসবে, নিচের কোন বিজ্ঞানী ইথোলজির সাথে সম্পর্কিত নয়? আরেকটা বানিয়ে দিয়ে দিবে। আচ্ছা, এটাই গেল। তাহলে আমরা এটা বুঝলাম। এরপর হচ্ছে আমরা পরের পেজে যাব। দেখো, এগুলো বলতে আমার কোনো পড়া নাই, আমি বলছি খুবই অল্প অল্প পড়া, ছোট ছোট পড়া। এখানে কিন্তু কোনো পড়াই নাই একদম। আচ্ছা, উদ্দীপনা। উদ্দীপনা থেকে জাস্ট রিডিং দিয়ে রাখবা যে উদ্দীপনা কিরকম হতে পারে। উদ্দীপনা বাহ্যিক অথবা অভ্যন্তরীণ, দুই রকমই হতে পারে, তেমন গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এইটা দেখো, উদ্দীপনায় যে আচরণগত পরিবর্তন, উৎপত্তি ও কাজের ভিত্তিতে সাংকেতিক উদ্দীপনা তিন রকম হতে পারে। কত রকম? তিন রকম: মোটিভেশন, রিলিজিং এবং টার্মিনেটিং উদ্দীপনা। ওকে, এখন মোটিভেশন কোনটা? আমরা মোটিভেশন মানে কি বুঝি? যে পড়তে বসতে মনে হচ্ছে না, মোটিভেশন দরকার, তাই না? যেটা আমাদের ভিতর দিয়ে কি জাগ্রত করবে, উদ্দীপনা দেবে। তো এটা কিন্তু সেটা। দেখো, মোটিভেশন বা প্রেরণাদায়ক উদ্দীপনা। ঠিক আছে, তো উদাহরণ যেহেতু এখানে নাই, তাহলে আমাদের কি তেমন পড়া দরকার নেই। আমাদের লাগবে কোনটা আমি বলি। এই দেখো, রিলিজিং যে উদ্দীপনা, রিলিজিং উদ্দীপনা বা নির্গম উদ্দীপনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে গুরুত্বপূর্ণ দেখো, লরেন্স সর্বপ্রথম রিলিজার শব্দটা প্রয়োগ করেন। একটু আগে আমরা দেখছিলাম তিনটা বিজ্ঞানীর নাম, কার্ল ভন ফ্রিশ, লরেন্স, একটা হচ্ছে টিনবার্জেন। এই যে একজন লরেন্স, লরেন্স কি করছে? রিলিজার শব্দটা প্রয়োগ করছে। তাহলে কিভাবে মনে রাখবা? লরেন্স রিলিজার। ওকে, আচ্ছা, এটাই গেল। এখন দেখো, এই যে হেরিঙ্গাল, হেরিঙ্গাল মানে হচ্ছে গাংচিল। এটা বৈজ্ঞানিক নাম লাগবে ল্যারাস আর্জেন্টেটাস। ঠিক আছে, তো মনে রাখবা যে আর্জেন্টিনা, আর্জেন্টিনা দলের গোলকিপার এই কি চিলের মতো কি সবকিছু সেভ করে, তাই না? তো এবার গাংচিল হচ্ছে আর্জেন্টিনা দলে। ঠিক আছে, আর্জেন্টিনা দল। ওকে, আচ্ছা, তো এই যে হেরিঙ্গাল, এর খাদ্য গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণের সময় রিলিজারের কার্যকারিতার বিষয়টি জানা যায়। রিলিজারের উদাহরণ কার ক্ষেত্রে জানা যায়? হেরিঙ্গালের ক্ষেত্রে। প্রশ্ন সরাসরি আসতে পারে হেরিঙ্গালের বৈজ্ঞানিক নাম করতে। ওকে, এর মধ্যে টার্মিনেটিং মানে খাবার খাওয়া শেষ। এখন যে উদ্দীপনার জন্য সে বুঝতে পারে যে আমার খাবার খাওয়া শেষ, সেটা হচ্ছে টার্মিনেটিং উদ্দীপনা। এটা তেমন গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এরপর দেখো আমরা যাব হচ্ছে ট্যাক্সিসের দিক। ওকে, তো ট্যাক্সিস হচ্ছে এই অধ্যায়ের জন্য 5 স্টার টপিক। ঠিক আছে, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ট্যাক্সিস। ট্যাক্সিস মানে কি যদি এক কথায় বলি, ট্যাক্সিস মানে হচ্ছে চলন। ট্যাক্সিস মানে কি? চলন। ট্যাক্সিস মানে হচ্ছে চলন। এই চলনটা বিভিন্ন রকমের হতে পারে বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে। এই উদাহরণগুলো আমাদের লাগবে, ট্যাক্সিসের উদাহরণগুলো আমাদের জন্য লাগবে। ওকে, দেখো, প্রথমে এখানে আছে দিকমুখিতার ভিত্তিতে ট্যাক্সিস কত রকম। দিকমুখিতা, দেহের দিকমুখিতা হতে পারে পজিটিভ ট্যাক্সিস, হতে পারে নেগেটিভ ট্যাক্সিস। যদি প্রাণী উৎসের দিকে যায়, মনে করে একটা বিস্কিট রেখে দিছি, পিঁপড়াগুলো বিস্কিটের কাছে আসছে, তাহলে এটা হচ্ছে পজিটিভ ট্যাক্সিস, কারণ সে কি বিস্কিটের কাছে আসছে। আমি এখানে মনে করো বিষ রেখে দিছি, পিঁপড়াগুলো কি বিষ থেকে দূরে সরে গেছে, কারণ কি সে বিষ খুশি খাবে না।
তাহলে কি এটা হচ্ছে নেগেটিভ টেক্সিস। কথা বুঝতে পারছো কি? তাহলে পজিটিভ আর নেগেটিভ মানে আশা করি বুঝতে পারছো। এখন দেখো উদ্দীপনার উৎসের ভিত্তিতে, উদ্দীপনার উৎস মানে কি? এই যে বিস্কিটটা আমি রাখলাম, এই বিস্কিট থেকে মনে করো গন্ধ বেরোচ্ছে, গন্ধ পেয়ে পিঁপড়াগুলো আসলো, তাহলে কি গন্ধ একটা উদ্দীপনা। এই উদ্দীপনা কোন জায়গা থেকে সৃষ্টি হচ্ছে তার ভিত্তিতে কিছু ট্যাক্সিস। দেখো ফটোটেক্সিস আলো, থার্মোটেক্সিস মানে কি তাপ, ঠিক কিনা? এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ট্যাক্সিসের যে ভিত্তিতে এর কি কি উদাহরণ আছে। দেখো আমরা যখন হঠাৎ করে ওয়াশরুমের লাইট অন করি, তেলাপোকা কি উড়াল দেয় বা তেলাপোকা দৌড় দেয়, তার মানে তেলাপোকা আগে থেকে সেখানে ছিল, লাইট দেখে সে দৌড় দিছে। কথা বুঝুন না, ওয়াশরুমে কিন্তু তেলাপোকা বেশি থাকে, তাই না? কেন? কারণ লাইট সব সময় থাকে। তো দেখো উদাহরণ, আলোর প্রতি ঘাস ফড়িং এর ধনাত্মক ফটোটেক্সিস, আরশোলার কি ঋণাত্মক ফটোটেক্সিস। কেন? আরশোলা লাইট পছন্দ করে না, সে অন্ধকারে থাকে বেশি। কেন সে অসময় থাকে? কারণ অসময় অন্ধকার থাকে, যখন 5 মিনিট 10 মিনিটের জন্য আমরা যাই, লাইন তেলে সে দৌড় দেয়। তার মানে আলোর প্রতি সে ঋণাত্মক। আর ঘাস ফড়িং কি করবে? পোকাগুলো দেখবা আলোর মধ্যে এসে বসে থাকে, ওই যেখানে দেখা যাচ্ছে দেখছো কতগুলো পোকা যায় বসে আছে আলোর আলোর কাছাকাছি, তার মানে এরা কি আলো পছন্দ করে। তার মানে ঘাস ফড়িং প্লাস পোকাগুলা আলোর প্রতি কি ধনাত্মক ফটোটেক্সিস, রাইট? ওকে। থার্মোটেক্সিস, থার্মো হচ্ছে তাপ, তাই না? তাহলে ছাড় পোকা, তারপর গরমের দিনে এমন জ্বালানো জ্বালায়, ছাড় পোকা যারা মেসে থাকে তারা ভালো বুঝবে যে এই যে তোষক গুলা এগুলোর মধ্যে কি অনেক ছাড় পোকা হয়, পরে কামড় দিয়ে অবস্থা খারাপ করে ফেলে। তাহলে দেখো ছাড় পোকার আক্রমণ ধনাত্মক ও ব্যাঙের শীত নিদ্রা, মানে যখন ঠান্ডা পড়ে ব্যাঙ কি একদম ঘুমায় যায়, তার মানে তাপমাত্রা কমে গেলে তারা কি আর টিকতে পারে না। তাহলে হচ্ছে ঋণাত্মক থার্মোটেক্সিস, এটা হচ্ছে ধনাত্মক থার্মোটেক্সিস। বুঝতে পারছো তো? এটা আমাদের গেল। হাইড্রোটেক্সিস, হাইড্রো মানে কি পানি, ডিহাইড্রেশন, হাইড্রো মানে পানি। কেঁচো ভেজা মাটি পছন্দ করে, তাহলে কেঁচোর ক্ষেত্রে এটা কি ধনাত্মক হাইড্রোটেক্সিস, যেহেতু সে মাটি পছন্দ করে। আচ্ছা, পানি পছন্দ করে, পানিযুক্ত মাটি। আচ্ছা, ক্যামোটেক্সিস, ক্যামো মানে হচ্ছে কেমিক্যাল, রাসায়নিক, ঠিক আছে? তো দেখো একটা বিষয় এখানে, যে চিনির প্রতি, এটাই বললাম বিস্কিটের প্রতি যেটা, চিনির প্রতি পিঁপড়ার আকর্ষণ, তাহলে পিঁপড়া কি কাছে আসবে না দূরে আসবে? দূরে যাবে, কাছে আসবে। ধনাত্মক ক্যামোটেক্সিস। কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড মানে কি জানো? ফেনল, ফেনলের অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। ফেনল দেখতে কেমন? ফেনল দেখতে হচ্ছে এরকম, রাইট? তাহলে এই ফেনল হচ্ছে কার্বলিক অ্যাসিড, সাপ মারার জন্য ব্যবহার করা হয়। সাপের দূরে থাকা কি ঋণাত্মক ক্যামোটেক্সিস, রাইট? জিও, জিও মানে কি জিওগ্রাফিক্যাল, জিওটপিক্যাল, জিও মানে একটা এরিয়া। দেখো মধ্যাকর্ষণ বলের প্রতি প্রাণীর সারা, তাই না? এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের পোকা গাছ বেয়ে উপরে উঠা ও পিউপা তৈরির সময় নিচের দিকে নামা, ধনাত্মক ঋণাত্মক জিওটেক্স। বুঝতে পারছি কিনা? থিগমো, থিগমো মানে হচ্ছে টিতে মনে রাখবা টাচ, থিগমোটিতে কি মনে রাখবা? টাচ। তার মানে হচ্ছে স্পর্শ অনুভূতির প্রতি প্রাণীর প্রতিক্রিয়া। ওকে। তেলাপোকা যদি তার অ্যান্টেনার সাহায্যে ক্ষতিকর কোনো কিছু সংস্পর্শ হয় আসে, তে দ্রুতকে পলায়ন করে, দেখি দূরে চলে যায়। দূরে মানে কি ঋণাত্মক, ঋণাত্মক থিগমোটেক্সিস। ওকে, মানে টাচ পাইলে সে দূরে চলে যায়। রিওটেক্সিস, মনে রাখবা রিও মানে হচ্ছে রিভার, রিও মানে কি রিভার। আচ্ছা, নদীর পানি কি প্রবাহমান বা স্থির? প্রবাহমান, তার মানে প্রবাহমান পানির প্রতীক সারা। যেমন মাছের পোনা, মাছের পোনা গুলা স্রোতমুখী চলন, ধনাত্মক রিওটেক্সিস, মানে যেদিকে স্রোত পোনা গুলো সেদিকেই যায়। আবার প্রজনন ঋতুতে ইলিশ মাছেরা স্রোতের উজানে এসে ডিম পারে, মানে স্রোতের বিপরীতে, এগুলো কি ঋণাত্মক রিওটেক্সিস। ওকে, তো ইলিশের উদাহরণ হচ্ছে ঋণাত্মক, আর মাছের পোনা হচ্ছে ধনাত্মক। এভাবে প্রশ্ন আসতে পারে। গ্যালভানোটেক্সিস, গ্যালভানোমিটার, তারপর হচ্ছে তোমার তৈরি রসায়নে আমরা গ্যালভানো পড়ছি, এগুলো কি তোমার হচ্ছে যে কি বলে চার্জের বিষয়, যেগুলো প্লাস মাইনাস, তাই না, কারেন্টের বিষয়। যেমন বলতে পারি যে অ্যামিবার অ্যানোড থেকে ক্যাথোডের প্রান্তের গমন। দেখো অ্যানোড থেকে ক্যাথোডে গেছে, অ্যানোড থেকে ক্যাথোডে গেছে, নর্মালি সবাই সব কিছু বুঝে ক্যাথোড থেকে অ্যানোডে, অ্যানোড থেকে ক্যাথোডে গেছে, তাই হচ্ছে ঋণাত্মক গ্যালভানোটেক্সিস, রাইট? এই যে সন,
বা ফোন, এগুলো আসলে কি? ফোনে আমরা কি বলি, কথা বলি, সন বা ফোন তরঙ্গ অধ্যায় পড়া, এগুলো তরঙ্গ অধ্যায়। এগুলো হচ্ছে মূলত শব্দ রিলেটেড, যে শব্দের প্রতি পানির যে শাখা তার নাম হচ্ছে সনোটেক্সিস বা ফনোটেক্সিস। ওকে, তাহলে পানিতে শব্দ হলে কিছু মাছ ধনাত্মক মানে কাছে আসে, কিছু মাছ ইয়াত্মক মানে দূরে সরে যায়। আচ্ছা, অ্যানিমোটেক্সিস মানে রাখবা, অ্যানিমো মানে হচ্ছে এয়ার, অ্যানিমো মানে কি? এয়ার, এয়ার মানে কি? বাতাস, বাতাসের বা বায়ু প্রবাহের প্রতি। ওকে, আচ্ছা, স্টেরোটেক্সিস এটা হচ্ছে মসৃণ ও সমতল তলের প্রতি। এটা একটু নামের সাথে মিলবে না কিন্তু, হ্যাঁ। তো এটা কি মনে রাখবো, দেখো দেয়াল টিকটিকির দেয়ালে চলাচল ধনাত্মক স্টেরোটেক্সিস। আর কি বলে বনে বাজারে যে কি বলে টিকটিকি যেগুলো ঘুরে বেড়ায় এগুলো কি স্টেরোটেক্সিস। কেন? সমতল তল দিয়ে যখন উঠবে এটা হচ্ছে ধনাত্মক, কারণ স্টেরো মানে কি? মসৃণ ও সমতল। আর যখন সে সমতল বাদে অন্য কোনো অমসৃণ তল দিয়ে যাবে, যেমন বনে বাজার তল, মসৃণ তল আসবে গাছে বা অন্য কিছু, এগুলো হচ্ছে তোমার ঋণাত্মক। বুঝতে পারছো কিনা? ওকে, এরপর দেখো ট্যাক্সিসের দিকমুখিতার ভিত্তিতে আচরণ 5 প্রকার। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, এটা 5 স্টার, এখন খুবই গুরুত্বপূর্ণ। কি কি আছে? প্লাইনোটেক্সিস, অন্য কালার পেইন্টটাতে, প্লাইনোটেক্সিস, ম্যানোটেক্সিস, ন্যামোটেক্সিস, টেলোটেক্সিস, ট্রপোটেক্সিস। তো যেটা বেশি আসে সেটা হচ্ছে নিচের কোনটি স্মৃতিমূলক সারাদান। তো কিভাবে মনে রাখবা? স্মৃতি মানে কারণ নাম মনে রাখা, তাই না? স্মৃতি মানে কারো নাম মনে রাখা, নাম মানে হচ্ছে নেম, নাম মানে নেই, নেম দিয়ে হচ্ছে ন্যামোটেক্সিস, নেম মানে ন্যামোটেক্সিস। ওকে, এরপর দেখো প্লাইনোটেক্সিস, প্লাইনের মধ্যে যুক্ত বর্ণ আছে, এই দেখো ব্লো ফ্লাই, বাটারফ্লাই, তাহলে ফ্লাই 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 মিলছে। এই যে এদের লার্ভায় পাওয়া যায় প্লাইনোটেক্সিস। ওকে, তারপর হচ্ছে ম্যানোটেক্সিস। তোমরা জানো কিনা পিঁপড়া তার শরীর থেকে প্রায় 10 গুণ বেশি ভার বহন করতে পারে। আমার কেজি, আমি হলাম মনে করো 70 কেজি, আমি 700 কেজি বহন করতে পারবো না, কিন্তু পিঁপড়া কিন্তু পারে, তার শরীর ওজন থেকে 10 গুণ ওজন বহন করতে পারে। আমরা বলতে পারি না যে পিঁপড়া হচ্ছে একটা রিয়েল ম্যান, সত্যিকারের বেডা, বলতে পারি কি? পিঁপড়া হচ্ছে একটা রিয়েল ম্যান। তাহলে ম্যান মানে কি? ম্যানোটেক্সিস। পিঁপড়ার যে উদাহরণ, সূর্যের প্রতি সারা দিয়ে পিঁপড়ার চলন, পিঁপড়া হচ্ছে একটা ম্যান, 10 গুণ বেশি বহন করতে পারে, তার ম্যান মানে হচ্ছে ম্যানোটেক্সিস। আচ্ছা, টেলোটেক্সিস। আচ্ছা, এইটা কি? দুইটি উদ্দীপনার মধ্যে যেটা হচ্ছে তোমার শক্তিশালী উদ্দীপনা। মনে করো এই পাশে দিলাম 5 লাখ টাকা, এই পাশে দিলাম 5 ভরি স্বর্ণ। মনে করো বর্তমানে হিসাবে এই পাশে দিলাম 5 লক্ষ টাকা, দিয়ে দিলাম 5 ধন্য স্বর্ণ। যেহেতু বর্তমানে স্বর্ণের দাম 1,20,000 টাকা ভরি, তাহলে সবাই কি করবো? ওই দিকেই রাখে। তাহলে কোনটা শক্তিশালী উদ্দীপনা হচ্ছে সেই দিকে যাওয়া, ওইটা হচ্ছে কি তোমার টেলোটেক্সিস। কথা বুঝতে পারছো কিনা? মানে দুইটা উদ্দীপনা আছে পানির সামনে, সে যেটার মধ্যে যাবে সেটা হচ্ছে কি তার সেটা নির্ধারণ করবে টেলোটেক্সিস। ওইটাই টেলোটেক্সিসের কথা। আচ্ছা, আর ট্রপোটেক্সিস হচ্ছে তোমার মাছের উকুনে থাকবে। উকুন মানে কি? লাউস, ফিশ লাউস মানে হচ্ছে মাছের উকুন। মাছের উকুনের মধ্যে যে দেখা যায় তার নাম হচ্ছে ট্রপোটেক্সিস। এই জিনিসগুলো লাগবে পড়তে হবে। এখন দেখো এই যে প্রতিবর্ত ক্রিয়া, আমরা জানি আমাদের মস্তিষ্ক সবকিছু নিয়ন্ত্রণ করে, আমাদের চলাফেরা সবকিছু নিয়ন্ত্রণ করে কি মস্তিষ্কের বিভিন্ন অংশ দ্বারা, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। ধরো আমার এখানে একটা মশা কামড় দিল, মশাকে আমি কি করবো? থাপ্পড় দেবো। এটাই কি বলে? প্রতিবর্ত ক্রিয়া, তাই না? রিফ্লেক্স অ্যাকশন। মনে করো একটা মশা বসলে আমাদের কি যেই অ্যাটাকটা, এটা হচ্ছে রিফ্লেক্স। এখন এই সকল যে নির্দেশ, মনে করো মশা বসলো, কোনো একটা ইমিডিয়েট রিফ্লেক্স, এগুলো মস্তিষ্ক থেকে নিয়ন্ত্রিত না হয় কোন জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়? সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড থেকে। স্পাইনাল কর্ড কাছাকাছি আছে, মস্তিষ্ক তো অনেক যাবে আসবে, স্পাইনাল কর্ড থেকে অনেক স্নায়ু সরাই আছে, এগুলো কার দ্বারা নিয়ন্ত্রিত হবে? সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। এর প্রশ্ন আসে প্রতিবর্ত ক্রিয়া কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? স্পাইনাল কর্ড দ্বারা। পারবো ইনশাল্লাহ? আচ্ছা, এরপর দেখো আমাদের হচ্ছে কোথায় গেল? আচ্ছা, এইখানে প্রতিবর্ত ক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো লাগবে কিন্তু।
প্রতিবর্ত ক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? দেখো, প্রতিবর্ত ক্রিয়া সরল প্রকৃতির, রাইট? ওকে, একটি প্রতিক্রিয়া ঘটে, অনৈচ্ছিক, স্বয়ংক্রিয়। তোমার মশা কামড় দিলে তুমি ইচ্ছা না করলেও, তুমি ঘুমাইয়ে থাকলেও চমকে থাকা লাগে। সহজাত মানে হচ্ছে মায়ের পেট থেকে এটা আসে, শিখতে হয় না, কারো কাছ থেকে শিখতে হয় না যে মশা আসলে থাপড় দিতে হবে। একটা বাচ্চাও কি মশা কামড়ে থাপড় দেবে? এটা মানে সহজাত। ওকে, পূর্ব পরিকল্পনা থাকে না, ঠিক আছে? ওকে, তো এই জিনিসগুলো জানতে হবে। মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়, কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং এটা হচ্ছে খুব দ্রুত গতিতে স্বল্প সময়ে হয়। এটা তো অলরেডি বলছি আমরা। আচ্ছা, দেখো, প্রতিবর্ত ক্রিয়ায় স্নায়ু উদ্দীপনা যে পথে সংঘটিত হয় তাকে কি বলে? প্রতিবর্ত চক্র বা রিফ্লেক্স আর্ক। এই চক্রটি কয়টি জিনিস নিয়ে গঠিত? 5টি। এই 5টা জিনিস জানতে হবে আমার। একটা হচ্ছে গ্রাহক, মনে করো মশা কামড় দিল, মশা কামড় দিয়েছে, এটা উদ্দীপনাটা গ্রহণ করার জন্য একটা রিসেপ্টর লাগবে, এটা হচ্ছে গ্রাহক। এই উদ্দীপনাটা বহন করার জন্য একটা পথ লাগবে, এটা হচ্ছে অন্তর্বর্তী পথ। এটা রিসিভ করার জন্য একটা অংশ লাগবে, তার নাম হচ্ছে কেন্দ্র। এরপর আবার কি উদ্দীপনা আসবে, যে মশা থাপ্পড় মারো, এটা হচ্ছে বহির্বাহী পথ। এরপরে যেখানে কাজ করবে সেটা হচ্ছে প্রভাবিত অঙ্গ। ইংলিশ নামগুলো দেখো, রিসেপ্টর, এফারেন্ট মানে হচ্ছে অন্তর্বর্তী, ইফারেন্ট মানে কি বহির্বাহী, এফারেন্ট মানে অন্তর্বর্তী, স্যানিটাইন মানে কেন্দ্র, ইফেক্টর অর্গান মানে কি প্রভাবিত অঙ্গ। ঠিক আছে? ওকে, এইগুলো একদমই লাগে না। প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ। বিখ্যাত সোভিয়েত বিজ্ঞানী আইভান প্যাভলভ প্রতিবর্ত ক্রিয়া 2 ভাগে ভাগ করে। একটা হচ্ছে সহজাত প্রতিবর্তী ক্রিয়া বা আনকন্ডিশন রিফ্লেক্স, একটা হচ্ছে অর্জিত বা যেটা হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করছি আমরা, এটা হচ্ছে সাপেক্ষ বা কন্ডিশন রিফ্লেক্স। আচ্ছা, দেখো, সহজাত মানে কি? সহজাত বা আনকন্ডিশন মানে হচ্ছে যেসব প্রতিবর্ত ক্রিয়া জন্মগত স্থির, মানে আমরা মায়ের পেট থেকেই নিয়ে আসি, কোনো শর্তাধীন নয়, শিখতে হয়। যেমন খাবার দেখলে বা খাবারের গন্ধে আমাদের কি লালা নিঃসৃত হয়, আমাদের শিখাইতে হয় এই যে খাবার দেখলে লালা বেরোতে হবে, মায়ের পেট থেকে আমরা এটা নিয়ে আসছি। উজ্জ্বল আলোতে, মনে করো যে আমি যদি এখানে তাকাই, আমার চোখ অটোমেটিক সংকৃত হয়ে যাচ্ছে, চোখে বড় লাইট দিয়ে কিছু সংকৃত হয়ে যায়। উজ্জ্বল আলোতে পিউপিল সংকুচিত করতে হবে, এটা কেউ শিখায় যায়। পায়ে বা হাতে গরম শেক বা কাটার কোচা লাগলে পা সরাই ফেলতে হবে, দেখে তোমার শেখায় নাই আমাদের, আমরা অটোমেটিক এটা পারি, তাই না? ওকে, তো সহজে প্রতিবর্ত আবার 3 প্রকার। একটা হচ্ছে সুপারফিশিয়াল, একটা হচ্ছে ডিপ, একটা হচ্ছে ভিসেরাল। জানতে হবে কিন্তু সুপারফিশিয়াল, ডিপ, একটা হচ্ছে ভিসেরাল। সুপারফিশিয়াল মানে হচ্ছে বাইরের দিকে, যেমন পায়ের তলায় সুরসুরি দিলে, এগুলো হচ্ছে সুপারফিশিয়াল। ডিপ হচ্ছে আমাদের বডির ভিতরে, হাঁটুতে ঝাঁকুনি, এটা হচ্ছে ডিপ। আর ভিসেরাল মানে কি একদম ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো, হৃৎপিণ্ড, পাকস্থলী, অন্ত্র, ফুসফুস। ভিসেরাল মানে হচ্ছে ভিতরে। মেডিকেল ফার্স্ট ইয়ারে যখন ভাইবা হয় তখন বলে যে ভিসেরাটা নিয়ে আসো, ভিসেরাটা দেখো, দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট। ঠিক আছে? তো এই ভিসেরা মানে হচ্ছে একদম ভিতরের অংশ। ওকে, এখন হচ্ছে অর্জিত বা কন্ডিশন। ঠিক আছে? অর্জিত বা কন্ডিশন, যেগুলো জন্মগত হয়, বারবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়, তার নাম হচ্ছে অর্জিত বা কন্ডিশন। ওকে, যেমন কোনো ঝাঁঝালো গন্ধে হাঁচি আসে এবং তার সাথে চোখে পানি আসে, রাইট? তো এগুলো আবার আছে ক্রমিক প্রতিবর্তী ক্রিয়া, এগুলো আমাদের সামনে আসবে, সমস্যা নেই, যে এই অর্জিত প্রতিবর্তী ক্রিয়া সামনে আসবে, সমস্যা নেই। এইটা দেখো, ইনস্টিংক্টস, সহজাত বা স্বভাবগত আচরণ, ইনস্টিংক্ট। এইটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটার উদাহরণগুলো মনে রাখা। ইনস্টিংক্ট থেকে কি প্রশ্ন আসে? ইনস্টিংক্টের উদাহরণ কোনটি? ইনস্টিংক্ট জিনিসটা কি? জন্মগত যেই শক্তির সাহায্যে কোনো প্রজাতি কোনো শিক্ষা ছাড়া, কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়া অটোমেটিক্যালি কাজ করতে পারে, তার নাম হচ্ছে ইনস্টিংক্ট। যেমন কোনো বাবুই পাখির বাসা যে সুন্দর করে বানায়, মানুষ এমনি পারে না। মানুষ না শিখলে বাবুই পাখির মতো এত সুন্দর বাসা করতে পারবে না। তুমি যদি কোনো বাবুই পাখিরে, মনে করো বাচ্চা জন্ম নিচ্ছে, এটা যে আলাদা করে রেখে দাও, বসে একা একাই বাসা বানাচ্ছে, তার তো কেউ শিখে নাই, তাহলে এটা কি তার জন্মগত? তাই না? এই যে বিষয়গুলো দেখো, আমি দেখাই। ডারউইন সর্বপ্রথম ইনস্টিংক্টের বাস্তবমুখী একটি কি দেওয়ার চেষ্টা করছেন, সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছেন, ডারউইন। ঠিক আছে? তো এইখান থেকে দেখো,
তো দেখাই ফ্যাপ। এই ফ্যাপ জিনিসটা কি? এই ফ্যাপের বৈশিষ্ট্য কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে, কোচিংয়ে পরীক্ষায় বলো জিজ্ঞেস করে। তো এই ফ্যাপ হচ্ছে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। ফুল ফর্ম কি? ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। একটা নির্দিষ্ট অ্যাকশন প্যাটার্ন যেটা প্রজাতির পরে প্রজাতি কি নির্দিষ্ট, চেঞ্জ হয় না। এটা একদম জিনের মধ্যে মনে করো গাথাই করা, ঠিক আছে? এটা চেঞ্জ হবে না, যতই প্রাণী আসবে তারা কি অটোমেটিক্যালি শিখে যাবে। এটা বলে ফ্যাপ বা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। ওকে, এইটার কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? সারসম্মত, মানে প্রত্যেকটা প্রাণীর মধ্যে আচরণ পাইছে। সার্বজনীনতা, সব সদস্যের মধ্যে এটা হাঁটবে। ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত, মানে নিজের কোনো অভিজ্ঞতা লাগবে না, জন্মগতভাবে সে পাবে। ব্যালিস্টিকনেস, ব্যালিস্টিক মানে হচ্ছে তোমার ক্রমাগত একটা কথা ঘটবে। উদ্দেশ্যের একনিষ্ঠতা, মানে তোমার সবগুলো প্রাণীকে একই ধরনের ইয়াদ দেবে, কি বলে, একই উদ্দেশ্যে কাজ করবে, উদ্দেশ্যে একনিষ্ঠতা, ঠিক আছে? ওকে, এরপর দেখো এই যে টুনটুনি পাখির বাসার নির্মাণ, একটু বললাম যে এটা টুনটুনি পাখির বাসা নির্মাণ জিনিসটিকে একটা চমৎকার উদাহরণ। তুমি তার আলাদা করে রেখে তো তাও সে কি বাসা বানাতে পারবে সুন্দর করে। আচ্ছা, এখন দেখ প্রতিবর্তী ক্রিয়া ও সহজাত আচরণের মধ্যে পার্থক্য। প্রতিবর্তী ক্রিয়া মানে কি? আমাদের যে নার্ভ কর্ড, স্পাইনাল কর্ড বললাম না, এগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর সহজাত আচরণ কি? মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা আমাদের জন্মগত শিক্ষা। প্রতিবর্তী ক্রিয়ায় সরল প্রকৃতির বৈশিষ্ট্য পড়েছে এবং দ্রুত গতিতে সাড়া দেয়। আর এই সহজাত আচরণ হচ্ছে জটিল প্রকৃতির। বায়ুবাহিকী বা টোটিলবাহিকী খুব দ্রুত বাসা বানায় না, স্লোলি বানায়। তার মানে এগুলো হচ্ছে ধীর গতিতে হয়। আচ্ছা, প্রতিবর্তী ক্রিয়া প্রাণীর ইচ্ছানুযায়ী নিয়ন্ত্রণ বা পরিবর্তন করা যায়। মনে করো তুমি চাইলা মশাটা মারবা না, মশা কামড় দেখ, পারবা না? পারবা, কিন্তু চাইলে কিন্তু বলা যায় মশা কামড় দেখ আমি হাত মারবো না। তার মানে মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত করা যায়। কিন্তু সহজাত আচরণ, খাবার দেখতে লালা আটকে রাখতে পারবা, এটা সম্ভব না। খাবার দেখতে লালা বের হবে, তার মানে এটা কি পরিবর্তন করা যায় না। আচ্ছা, এইখানে এটা বুদ্ধিপ্রসূত নয়, এটা কি বুদ্ধিপ্রসূত। কারণ এই যে টুনটুনি পাখি যত ভালো, যত সুন্দর বুদ্ধি তার তত সুন্দর বাসা, ঠিক আছে? এই হচ্ছে কথা। ওকে, প্রতিবর্ত ক্রিয়া আত্মরক্ষামূলক। খোঁচা দিল, কে খোঁচা দেয়, ঠিক কিনা? আত্মরক্ষামূলক। আর এটা হচ্ছে বংশ রক্ষামূলক, ঠিক আছে? এইটা অভিজ্ঞতার দ্বারা পরিবর্তিত হয়। এমনি পরিবর্তিত হয় কারণ কি? ওই যে তোমার বাসা তো সুন্দর হবে, তুমি বুঝতে পারবা। আর এটা কি অভিজ্ঞতা দ্বারা পরিবর্তন হয় না। এই কয়েকটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, সহজাত আচরণজাত। ওকে, একটা পৃথিবীর অতি বিপন্ন একটা পাখির নাম দিছে চামচ ছুটি কাদা খোঁচা। আজকে জেনে রাখলাম যে চামচ ছুটি কাদা খোঁচা একটি অতি বিপন্নময় পাখি। এখন দেখো শীতের পাখির মাইগ্রেশন বা পরিযাত, এখান থেকে সংখ্যা ভিত্তিক তথ্য আছে। কি প্রশ্ন আসে? প্যালিয়ার্কটিক অঞ্চলের, আমরা যে পড়ছি নিউট্রপিক্যাল অঞ্চল, প্যালিয়ার্কটিক, তাই না, ইথিওপিয়ান, এরকম বিভিন্ন অঞ্চল আছে। এই অঞ্চলের কত পার্সেন্ট পাখি পরিযায়ী মানে কি? মনে করো আবহাওয়া বা জলবায়ু হচ্ছে কোনো কারণে বিপন্ন, তারা হচ্ছে অন্য একটা এলাকায় যায় বসবাস করে, তখন আবহাওয়া ঠিক গেলে আবার চলে আসে। তাহলে এই প্যালিয়ার্কটিক অঞ্চলের 40% পাখি হচ্ছে পরিযায়ী, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কিছু পাখির কথা বলা আছে, যেমন পাখিরা সাধারণত একদিনে 5 থেকে 6 ঘন্টা উঠতে পারে, মানে 4 ভাগের 1 ভাগ, দিনে 4 ভাগের 1 ভাগ তারা উঠতে পারে। কিন্তু এখানে একটা বিশেষ পাখির কথা বলা আছে, হ্যাঁ, এই যে দেখো গোল্ডেন পোবার পাখি বিরতিহীনভাবে প্রায় 1400 মাইল কি করতে পারে, উড়তে পারে। ওকে, এটা কিন্তু খুবই মানে আলাদা একটা বৈশিষ্ট্য। এখন আমাদের বাংলাদেশের পাখি সম্পর্কে কিছু তথ্য পড়তে হবে। বাংলাদেশে কত পরিযায়ী পাখি আছে দেখো। বাংলাদেশে প্রায় 500 প্রজাতির স্থায়ী পাখি আছে। 500 প্রজাতির স্থায়ী পাখি আছে। এর মধ্যে অস্থায়ী বা বিদেশি পাখি প্রজাতির সংখ্যা হচ্ছে 300। মানে 500 প্রজাতির স্থায়ী আর অস্থায়ী কত? 300। আচ্ছা, এই সংখ্যা দুটো লাগবে। নেক্সট হচ্ছে মাকড়সার জাল। আচ্ছা, মাকড়সার জাল তৈরিতে প্রশ্ন করতে পারে যে কোন প্রোটিন থাকে। মাকড়সার যে সিল্ক গ্রন্থি, এখানে কোন প্রোটিন থাকে? তো সিল্ক গ্রন্থি থেকে যে প্রোটিন গঠিত হয় তার নাম হচ্ছে স্ক্লেরোপ্রোটিন, এবং এইটা হচ্ছে বাতাসের সংস্পর্শে আসলে সুতা হয়ে যায়, ঠিক আছে? কোন সুতায় পরিণত হয়? শক্ত রেশমি সুতায় পরিণত হয়। খেয়াল করো, এই রেশমি সুতা মানে
যতটুকু মনে করি এতটুকু মোটা আমি রেশমি সুতা নিলাম, এতটুকু মোটা আমি ইস্পাতের সুতা নিলাম, এই মাকড়া সুতা বেশি শক্তিশালী, একই বেশে। এবং তুমি যদি এটাকে টান দেও, মাকড়ার সাথে সুতা যদি তুমি টান দেও, এটা ছিঁড়ার আগেও 1/5 কি লম্বা হতে পারে, টান দিলে লম্বা হবে, ছিঁড়ে না। এই হচ্ছে এটার বৈশিষ্ট্য। ওকে, এরপর দেখো এই যে মাকড়সা জাল বোনা, এটা সর্বপ্রথম কে দেখছে? বিজ্ঞানী হ্যান্স পিটার্স। তো তোমরা দেখছো কিনা, স্পাইডারম্যান মুভি দেখছো? মুভিতে নায়কের নাম কি? পিটার নাম পিটার, বুঝতে পারছো? স্পাইডারম্যান মুভিতে নায়কের নাম হচ্ছে পিটার। তো ওইখান থেকে মনে রাখতে পারো যে পিটার কি করছে? মাকড়সা জাল বোনা কি সর্বপ্রথম দেখছে। ওকে, এখন দেখ অপত্যের প্রতি যত্ন। অপত্য মানে কি? অপত্য মানে হচ্ছে বংশধর, ঠিক আছে? আমরা বলি না যে ক্রোমোজোমের একটা কোষ থেকে একটা কোষ তৈরি হয়, তাই কি বলি অপত্য কোষ। অপত্য মানে হচ্ছে বংশধর। তো অপত্যর প্রতি যত্ন মানে কি? প্যারেন্টাল কেয়ার, মানে বাচ্চা কাচ্চার প্রতি যত্ন। তো মানুষ কিন্তু বাচ্চা কাচ্চার প্রতি সেই যত্ন করে, একদম যারা ধরো অনেক অনেক ধনীর দুলাল বা দুলালি, তারা যাই করুক বাবা মা সেভ করবেই, 7 খুন করে ফেলো বাবা মাকে সেভ করবে। উনার ছেলে সব ঠিক আছে, বাকি দুনিয়ার সব কি গোল্লায় যায়, অন্য পোলাপানের ছেলে গোল্লায় যাক, ওনার ছেলে বেস্ট, পাপ করলেও কেউ যায় আসে না। তো এটা সঠিক না। তো প্যারেন্টাল কেয়ার যে বিষয়টা মানুষের পাশাপাশি পশু পাখির মধ্যে আছে। আমরা দেখি যে মুরগির বাচ্চা, তুমি যে মুরগির বাচ্চা ধরো, মা ঠুকুর দিতে আসে কিনা, তো এগুলো হচ্ছে প্যারেন্টাল কেয়ার। কাদের কাছে দেখা যায় দেখো, প্যারেন্টাল কেয়ার হচ্ছে ফিশ, মানে আমরা মাছ, ব্যাঙ, পাখি এদের ক্ষেত্রে কথাবার্তা বলবো। ওকে, তো মাছের অপত্য যত্ন। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলতেছিলাম, কাদের কাছে দেখা যায়? মাছ, উভচর, পাখি, স্তন্যপায়ী, ঠিক আছে? আমাদের হচ্ছে ফিশ, অ্যাম্ফিবিয়া, তারপর হচ্ছে কি বলে অ্যাবিস এবং মামারিয়া, এদের ক্ষেত্রে আচরণ দেখা যায়। ওকে, এখন দেখো যে 3 কাটা স্টিকল ব্যাগ, এটা হচ্ছে একটা মাছ, ঠিক আছে? এটা বিজ্ঞানীরাও লাগবে কিন্তু এই 3 কাটা স্টিকল ব্যাগের উপর গবেষণা করছে বিজ্ঞানী 3 বার জ্ঞান। ওকে, তো কিভাবে মনে রাখবা? স্টিকল, টিতে 3 বার জ্ঞান, বুঝলে কিনা? আচ্ছা, এগুলো 1 থেকে 3 বছর বয়সে কি হয়? পরিণত হয়। তো এই তথ্যটা লাগবে। আর বাকিগুলো যে বিষয়টা আমি একটু দেখাই, ওই পাশে চিত্র আছে, এই যে দেখ এরকম কিছু আচরণ করে, ঠিক আছে? এর একটা নাম আছে, ওই ফ্যানিং, ঠিক আছে? মানে এই যে মাছগুলা কি করে, বক্ষ পাখনার সাহায্যে এই পানির স্রোত গুলো এরকম করে, কি বলে পরিশ্রুত করে, যার কারণে অক্সিজেনের চাহিদা কি ঠিক থাকে। তো এই যে বৈশিষ্ট্য, এটাকে কি বলে? ফ্যানিং বলে। ফ্যানিং বলে। তো প্রশ্ন আসে, ফ্যানিং দেখা যায় কোন প্রাণীর ক্ষেত্রে? 3 কাটা স্টিকল ব্যাগ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, 3 কাটা স্টিকল ব্যাগ কি কি দেখা যায়? ফ্যানিং দেখা যায়। ওকে, এর উপর দেখো এই যে মাছে কিছু আচরণ আছে, এর উপরে রিড করলে বুঝতে পারবে, আর বলতেছি না। মানে কি করে তোমার হচ্ছে ডিম পাড়ার জন্য পুরুষ মাছে তো শুক্রাণু লাগবে। তো ওই শুক্রাণুর জন্য পুরুষ মাছে কি করে? পুরুষ মাছটাকে ডাক, বুঝতে পারছো কিনা? তো বিভিন্ন নাচ দেখায়, নৃত্য দেখায়, পরে পুরুষ যে মাছটা আকৃষ্ট হয়ে আসে, পরে একটু শুক্রাণু কালেক্ট করে পরে পাঠায়। এই হচ্ছে তোমার তাদের আচরণ। তো এই যে আচরণগুলো, এগুলো রিড করলে বুঝতে পারবা, সমস্যা নেই। গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্যানিং এর বিষয়টা, ঠিক আছে? এটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে এখান থেকে দেখো টিম্বার যেহেতু বললাম, আচ্ছা, আর হচ্ছে এখান থেকে কিছু লাগবে না, 15 সেন্টিমিটার জাস্ট হচ্ছে দেখে রাখতে পারো, তেমন দরকার নেই। আচ্ছা, এখন দেখো 7-8 দিনের মধ্যে ডিম ফুটে ফোড়া বেরিয়ে চেক করলে ফ্যানিং বন্ধ করে দেয়। কতদিনের মধ্যে ফ্যানিং বন্ধ হচ্ছে? 7 থেকে 8 দিন, জেনে রাখো। আচ্ছা, ব্যাংক থেকে তোমার গ্ল্যাডিয়েটর ব্যাংক সম্পর্কে জানতে হবে। কি ব্যাংক? গ্ল্যাডিয়েটর ব্যাংক। এই দেখো গ্ল্যাডিয়েটর ব্যাংক, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার গ্যাথো ব্যাংকের যেটা। তো এইটার ক্ষেত্রে দেখো আমাদের কি কি তথ্য জানতে হবে, এই তথ্যটা জানতে হবে যে গ্ল্যাডিয়েটর ব্যাংকে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত জননকাল হিসেবে পরিচিত, এইটা পরীক্ষা আসার মতো। এবং কত দিনের মধ্যে গ্ল্যাডিয়েটর ব্যাংকের লার্ভা রূপান্তর ঘটে? 40 দিনের মধ্যে। এই দুটো তথ্য জাস্ট গ্ল্যাডিয়েটর ব্যাংক থেকে, যে মার্চ থেকে সেপ্টেম্বর হচ্ছে এদের জননকাল এবং কত দিনের মধ্যে এদের
রূপান্তর ঘটে। ওকে, পাখির অপত্য যত্ন তেমন আসে না, পাখি অপত্য তেমন আসে না। ওকে, জাস্ট ধরে রাখো 15 থেকে 20 দিন পর্যন্ত পানকুড়ি শাবকদের আগলে রাখে, আর তেমন আসে না। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমাদের অভ্যাসজনিত শিখন। তো শিখন মানে কি, আমরা একটু পড়লাম না যে আমাদের যে সহজাত এবং অর্জিত, সহজাত বৈশিষ্ট্য মানে কি ইনেট, যেটা মায়ের পেট থেকে নিয়ে আসছে, আর অর্জিত কোনগুলো যেগুলো হচ্ছে লার্ন, আমরা শিখে অর্জন করছি। তো ওইগুলো সম্পর্কে হচ্ছে এখানে কথাবার্তা বলা আছে যে শিখন আচরণের বৈশিষ্ট্য। আমরা কিন্তু সহজাত আচরণের বৈশিষ্ট্য পড়ছি এবং এগুলো দেখে আসলাম তখন, ওই যে 3 কাটা স্টিকল ব্যাগ ব্যাং এগুলো কিন্তু তারা শিখে নাই। টুনটুনি পাখি নিয়ে আমরা সব কিন্তু কি সহজাত, সহজাত ছিল সে এখনকার আচরণ করা শুরু করছে, এখন তারা শিখন আচরণ শুরু করছে বা অর্জিত। ঠিক আছে, ওকে, এইগুলো তেমন লাগে না, একদমই লাগে না। এইটা দেখো, কুকুরের লালা প্রতিবর্ত ক্রিয়া। আমরা এখন কি পড়তে, সহজাত পড়তেছি, অর্জিত পড়তেছি? অর্জিত পড়তে, সহজাত কিন্তু পড়া শেষ, এটা মাথায় রাখবেন, সহজাত কিন্তু অলরেডি পড়া শেষ। ওকে, বিজ্ঞানী প্যাভলভ প্রতিবর্ত ক্রিয়াকে 2 ভাগে ভাগ করেন, বলছেন অলরেডি যে অনপেক্ষ আনকন্ডিশন সাপেক্ষ কন্ডিশন। অনপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া সহজাত বা জন্মগত এবং কোনো শর্তের অধীন নয়। অন্যদিকে সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া, সাপেক্ষ মানে কারো সাপেক্ষে ঘটে, সহজাত নয় বরং বারবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়। কুকুরের লালা ক্ষরণ সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়ার একটি উদাহরণ। তাহলে বিষয়টা বুঝো, এই যে আমরা কুকুরের লালা ক্ষরণ পড়তেছি, এটা কোন ধরনের প্রতিবর্তী ক্রিয়া? সাপেক্ষ। সাপেক্ষ মানে কি, এটা কি সহজাত নাকি অর্জিত? অর্জিত। সাপেক্ষ মানে হচ্ছে অর্জিত, কথা বুঝতে পারছো কিনা? তো বিষয়টা আসলে কি, এই যে কুকুরের ঘন্টা বাজানোর বিষয়টা, মানে কি করে কুকুরের সামনে খাবার দেয়, মনে করো ঘটনাটা হচ্ছে এরকম। তো খাবার দেওয়ার সময় ঘন্টা বাজায়, মানে ঘন্টা বাজে খাবার দেয়। তো এরকম অনেকবার ঘটাইছে যে ঘন্টা বাজেছে খাবার দিয়েছে, ঘন্টা বাজেছে খাবার দিয়েছে। তো যখন ঘন্টা বাজে সে মনে করে খাবার আসবে, তখন সে ওয়েট করে যে কখন খাবার আসবে। পরে তার কি মুখে লালা বের হয়। তো একদিন কি করছে, খাবার দেয়নি, 10 ঘন্টা বাজাইছে, তখন তার লালা পড়তেছে, কোনো খাবার কিন্তু নাই। কিন্তু সে কিভাবে বুঝলো যে আমার এখন খাবার আসবে? যে ঘন্টা শব্দ শুনছে। এটা কি সে শিখছে নাকি মায়ের পেট থেকে নিয়ে আসছে? শিখছে, সে শিখছে যে ঘন্টা বাজারে খাবার আসবে, এই জন্য সে অপেক্ষা করতেছে, লালা পড়তেছে তার। এখন কথা হচ্ছে, আমার এরকম একটা খরগোশ ছিল। খরগোশ কেমন, ছোট ছোট বাটি আছে না, ছোট বাটিগুলা মশলা রাখে, এই মশলা বাটিতে বাড়ি দিলেই সে দৌড়ে আসা করতো। এখন বাটি খালি নাকি ভরা যায় আসে না, সে আইসাই চাওয়া শুরু করতো, বাটি চাটা শুরু করতো। এই কেমন রকম হয়েছে, আমরা আগে বাটির মধ্যে ডানো দুধ গুলাইয়া সবসময় দিয়ে রাখতাম, প্রায় 10-15 দিন। সে 10-15 দিন খাইছে, সে বুঝছে যে বাটির মধ্যে দুধ থাকে। তো এরপরে যখন আমি বাটি খালি বাড়ি দিতাম, সে আইসা চাটা শুরু করতো, যেমন করে দুধ আছে। বুঝতে পারছো? এই হচ্ছে একটা মজার ঘটনা। এগুলো বলে সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। ঠিক আছে, আচ্ছা কন্ডিশন যেগুলো। এখন হচ্ছে সামাজিক আচরণ। মানুষ হচ্ছে সামাজিক প্রাণী, এরকম সেম ভাবে সামাজিক প্রাণীকে মৌমাছি, রাইট, এই ধরনের ঘটনাকে বলা হয় আলট্রুইজম, পরস্পরের প্রতি সহমর্মিতা বা পরার্থপরতা, একজন আরেকজনের প্রতি, তাই না? এগুলো বলা হয় সহমর্মিতা বা পরার্থপরতা বা আলট্রুইজম। ঠিক আছে, সামাজিক পতঙ্গ মৌমাছি দলবদ্ধভাবে কোথায় বসবাস করে? মৌচাকে। এটা একটু পরে বিস্তারিত না, পুরো সমস্যা নেই, বাকিগুলো বিস্তারিত নাই, তাই এগুলো আগে খেয়াল করো। বেবুন, বেবুনের ছবি দেখাবো না, সমস্যা নেই। বেবুন হচ্ছে 6 বছর বয়স পর্যন্ত সন্তানকে লালন পালন করে, সামাজিক প্রাণী। জাপানি ফলিয়েজ মাকড়সা, ঠিক আছে, এইটার মা বৃহৎ আকারের ডিমের পিণ্ডটি বুকে নিয়ে আগলে রাখে। ডিম ফুটে শত শত বাচ্চা মায়ের দেহকে খাবার হিসেবে ভক্ষণ করে এবং মা কি বাচ্চার জন্য জীবন উৎসর্গ করে। দেখছো তাহলে কোনটা উদাহরণ? ফলিয়েজ মাকড়সা। তার মধ্যে দেখো যে জ্যাপনিকাম আছে, তার মানে জাপানি। ঠিক আছে, ওকে। রক্তচোষা বাদর, এগুলো কি করে? রাতে যেগুলো খাবার খেতে ব্যর্থ হয় তাদের জন্য তাদের কি যে সদস্যদেরকে খাবার নিজে রক্ত দিয়ে দেয়। ওকে, আচ্ছা। আফ্রিকার বারবেট বানর শিকারীর উপস্থিতি পেলে অন্যান্য সদস্যদের জন্য একটি সতর্ক সংকেত প্রদান করে। তারা বলতে পারে তারা সবাই সামাজিক প্রাণী, এজন্য তাদের সাহায্য করতেছে। আচ্ছা, আমার মনে হয় মানুষ ছাড়া অন্যান্য বেশিরভাগ প্রাণী নিজেদের সাহায্য করে, তাই না? একমাত্র মানুষই দিয়ে সাহায্য কম করে, বাকি সবাই সামাজিক প্রাণী, মানুষই অসামাজিক প্রাণী। আচ্ছা, ডলফিন, ডলফিন কি করে? অসুস্থ সদস্যদেরকে পানির ধাক্কা দিয়ে সাহায্য করে যেন তারা পানিতে
শ্বাস নেওয়া চালিয়ে যেতে পারে। জানো ডলফিন কিন্তু পানির উপরে শ্বাস নেয়, একটু লাফ পারে কেন? শ্বাস নেওয়ার জন্য। আচ্ছা, বাংলাদেশের সুন্দরবনের চিত্রা হরিণ ও রেহাজ বানরের আলট্রাইজম বিশেষভাবে পরিলক্ষিত হয়। মনে করো কোনো হরিণকে কোনো শিকারী আসছে বা কোনো বাঘ আসছে শিকার করার জন্য, তো এই বানরগুলো কি করে, শব্দ করে, পরে ওখানে পাওয়া যায়, তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক। তাহলে আমরা বলতে পারি তাদের মধ্যে কি সামাজিক আচরণ দেখা যায়। ওকে, আর মানুষের কি করতে থাকে, তারা খাইলে খাইছে, আমি কি করবো, তাই না? বসে থাকে, বসে দেখতো কেমনে খায়, ভিডিও করতো, ফেসবুকে লাইভ দেখতো, টিকটক করতো। আচ্ছা, দেখো মৌমাছি সামাজিক আচরণে আলট্রুইজম বা পরার্থ। আচ্ছা, বাংলাদেশে কত প্রজাতির মৌমাছি পাওয়া যায়? 3 প্রজাতি। অ্যাপিস ইন্ডিকা। মধু সংগ্রহের জন্য এ জাতীয় মৌমাছি কি কৃত্রিম উপায়ে চাষ করা হয়? আচ্ছা, মৌমাছি চাষকে কি বলা হয় বলতো? অ্যাপিকালচার। এই যে অ্যাপিস ইন্ডিকা, অ্যাপিকালচার, ঠিক আছে? ওকে, অ্যাপিস ডরসাটা, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাপিস ফ্লোরিয়া। ওকে, একটি মৌচাকে কয় ধরনের মৌমাছি থাকে? 3 ধরনের। রানী মৌমাছি, পুরুষ মৌমাছি এবং কর্মী মৌমাছি, ঠিক আছে। তো রানী মৌমাছি মানে কি? সবচেয়ে বড় দুইটা। তাহলে সমাজের মধ্যমণি হচ্ছে রানী মৌমাছি। এখানে কি বলা আছে যে রানী মৌমাছি মৌচাকের অন্যান্য সদস্য অপেক্ষা রানীর দেহ কি বড় হয়। কেন বড় হয় একটু পরে দেখাবো যে কি খাওয়ানোর কারণে এর দেহ বড় হয়। তো দেখো এখানে বলা আছে যে রানী মৌমাছি তোমার হচ্ছে সঙ্গমের পর দিনে প্রায় 1500 থেকে 2000 পর্যন্ত ডিম পারতে পারে। ওইখান থেকে পরবর্তীতে কর্মী মৌমাছিগুলো তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, তো খেয়াল করো, ভবিষ্যৎ রানীর লার্ভাগুলো তরুণ কর্মী মৌমাছি গলবিলীয় ও ম্যান্ডিবুলার গ্রন্থি থেকে খরিত নাইট্রোজেন সমৃদ্ধ রাজকীয় জেলি খেয়ে বড় হয়। তার মানে আমরা বলতে পারি যে রানী যে মৌমাছিগুলো এগুলো লার্ভা দশা থেকে কি খায়? রাজকীয় জেলি খায়। এর কারণে সে কি শক্তিশালী হয়, বড় হয়, উর্বর হয়, ঠিক কিনা? তো এই যে রানী মৌমাছি রাজকীয় জেলি খেয়ে বড় হচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় সুপার সিডিওর। এবং কত দিনের মধ্যে রানী মৌমাছি পরিপক্ক হয়? 16 দিনের মধ্যে, ঠিক আছে। 16 দিনের মধ্যে রানী মৌমাছি কি পরিপক্ক হয়, ঠিক আছে। নতুন রানী বের হয়ে কি করে? মৌচাকে বিকাশত অন্য রানীদের ফুল ফুটিয়ে হত্যা করে, যাতে কি অন্য কোনো রানী জন্ম নিতে না পারে। আচ্ছা, তো এটা গেল। এরপর একটা জিনিস দেখা, একটা গুরুত্বপূর্ণ পড়া এখানে আছে, একটু দেখাই এখান থেকে। আচ্ছা আচ্ছা, কোথায়? আমি তো উপরে চলে গেছি। হ্যাঁ, এখান থেকে দেখো যে রানী মৌমাছি অধিকাংশ সময় কোথায় অবস্থান করে। এইখান থেকে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, যে রানী মৌমাছি কোথায় অবস্থান করে? অধিকাংশ সময় মৌচাকের মধ্যে অবস্থান করে। কেবল সঙ্গম উড্ডয়ন, বা আমরা একটু পরে দেখবো যে তার দিকে উড্ডয়ন 2 রকমের আছে। তো সঙ্গম উড্ডয়ন এই সময় মৌচাক থেকে সে কি বের হয়, আর যেগুলো হচ্ছে পুরুষ মৌমাছি বা ড্রোন আমরা যেগুলো বলি সেগুলোর সাথে কি মিলিত হয়। আর রানী মৌমাছি বাচ্চা হচ্ছে 3 থেকে 5 বছর। ওকে, রানী মৌমাছি প্রধান কাজ কি? ডিম পাড়া। আমরা তখন বুঝতে পারছি রানী মৌমাছি প্রধান কাজ কি? ডিম পাড়া। আর এর মস্তক থেকে যে ফেরোমন খরিত হয়, এই ফেরোমন মৌচাকের বিভিন্ন সদস্যদেরকে সংঘবদ্ধ হয়ে রাখতে সাহায্য করে, মানে নেতৃত্ব প্রদান করে আর কি, ঠিক আছে। ওকে, এরপর দেখো পুরুষ মৌমাছি, এর নাম কি? ড্রোন। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল যে পুরুষ মৌমাছি কি বলে? ড্রোন বলে। আচ্ছা, তো এদের সংখ্যা কত? 300 থেকে 3000 পর্যন্ত হতে পারে। এবং এগুলো তৈরি হয় অনিষিক্ত ডিম থেকে। মানে আমরা বলতে পারি যে নারী মৌমাছির যে নিষিক্ত ডিম ওইগুলো পরিণত হয় কর্মী মৌমাছি, আর যেগুলো অনিষিক্ত ডিম এগুলো থেকে পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় তৈরি হয় এই পুরুষ মৌমাছি বা ড্রোন, ঠিক আছে। এবং যেহেতু এগুলো অনিষিক্ত ডিম থেকে তৈরি হচ্ছে, এগুলো কি হ্যাপ্লয়েড প্রকৃতির। পার্থেনোজেনেসিস প্রক্রিয়া হওয়ার কারণে এগুলো কি হ্যাপ্লয়েড প্রকৃতির। তো প্রশ্ন করতে পারে হ্যাপ্লয়েড প্রকৃতির কোনটি? উত্তর হচ্ছে পুরুষ মৌমাছি। ওকে, তো এদের জন্মের পর 10 দিন পর এরা রানী মৌমাছি কি নিষিক্ত করতে সক্ষম হয়। ওকে, আচ্ছা, কর্মী মৌমাছি খেয়াল করো, যেসব স্ত্রী লার্ভা কেবল মধু ও বি ব্রেড খেয়ে বাড়ে, তারা কি কর্মী মৌমাছিতে রূপান্তরিত হয়। এগুলো হচ্ছে বন্ধা, এগুলো কিন্তু কোনো নতুন মৌমাছি জন্ম নিতে পারে না। একমাত্র রানী মৌমাছি হচ্ছে এইখানে পুরো যেই কলোনি মধ্যে উর্বর। পুরুষ মৌমাছিগুলো শুক্রাণু দেয়, আর রানী মৌমাছি কি উর্বর, আর স্ত্রী বা কর্মী মৌমাছিগুলো কি বন্ধা। ওকে,
এদের সংখ্যা সবচেয়ে বেশি থাকে 60,000 বা 60K থেকে 80K বা 80,000-এর মতো, ঠিক আছে। এবং দেখো এদের কাজ কি, এদের ডানা দুটি বেশ মজবুত হয়, পরে দ্রুত ডানা সঞ্চালন করতে পারে, এরা উড়ে বেড়ায় এবং এদের পায়ে পরাগ সংগ্রহের থলি বা পরাগ ঝুড়ি এবং রেণু চিরুনি থাকে। বিভিন্ন ফুলে ফুলে উড়ে উড়ে কি করে, রেণুগুলো কালেক্ট করে নিয়ে আসে। ওকে, এরা গড়ে বাঁচতে হচ্ছে 50 দিন, যেখানে মৌমাছি রানী কতদিন বাঁচতেছিল, 2 থেকে 3 বছর, রাইট। আচ্ছা, কাজ দেখো, এদের কাজ হচ্ছে মৌচাক নির্মাণ করা, মধু এগুলো সংগ্রহ করা, মৌচাক পাহারা দেওয়া, চাক পরিষ্কার করা, ঠিক না? বুঝতে পারছো কি? ওকে, এখন দেখো এখান থেকে আমরা এটা পার্থক্য যদি পড়ি, রানী মৌমাছি আকারে সবচেয়ে বড়, পুরুষ মৌমাছি আকারে কিছুটা ছোট, তবে কর্মী থেকে বড়, কর্মী সবচেয়ে ছোট। এই যে রানী আর পুরুষ হচ্ছে প্রজননে সক্ষম, এটা কি বন্ধা, অক্ষম। মধু পরাগ সংগ্রহে শুধুমাত্র কর্মী মৌমাছি অংশ নেই, সবচেয়ে বেশি এটা 60,000 থেকে 80,000। আর পুরুষ আর রানী কি শুধু নতুন মৌমাছি জন্মদানে অংশগ্রহণ করে। ফেরোমন রানী মৌমাছি নিশ্চিত করে, বাকিরা কি এর সাহায্যে সংঘবদ্ধ থাকে, এগুলো নিশ্চিত করে না। আয়ুষ্কাল এটা 3 থেকে 5 বছর, এটা হচ্ছে 50 থেকে 60 দিন, এটা কি মাত্র 50 দিনের মতো। সংখ্যা এটা একটা থাকে একটা মৌমাছিতে, এটা থাকে 30 থেকে 3,000, এটা কি 60 থেকে 80,000 বলছে কিন্তু অলরেডি। এখন দেখো রাজকীয় জেলের উপাদানগুলো পড়তে হবে, রাজকীয় জেলের উদাহরণ পড়তে হবে, কবে এসে পড়ে ঠিক নেই। দেখো কর্মী মৌমাছির, কোন মৌমাছি? কর্মী মৌমাছি, নট পুরুষ। হাইপোফেঞ্জিয়াল ও ম্যান্ডিবুলার গ্রন্থি দিয়ে খরিত সাদা বর্ণের পুষ্টিকর খাদ্য হচ্ছে এই রাজকীয় জেলি, যা কিনা রানী মৌমাছিকে খাওয়ানো হয়। রাসায়নিক উপাদান কি কি দেখো তো? পানি সবচেয়ে বেশি, 60 থেকে 70%। পথে প্রোটিন, পথে 15%। পথে প্রোটিন, পথে 15%। লিপিড 3 অক্ষর 3%। ওকে, হচ্ছে চিনি হচ্ছে আমাদের 10 থেকে 16%। আর ভিটামিন তো কম থাকবে আমরা জানি। ওকে, এগুলো গেল। এখন দেখো আমরা অলরেডি জানি যে মৌমাছি সামাজিক প্রাণী, এগুলো আমরা পড়ছি। আচ্ছা, এটা দেখো শ্রমবর্তন, আমরা জানি কর্মী মৌমাছি করে, মধু সংগ্রহ করে, তারপর হচ্ছে চাক পাহারা দেয়, চাক পরিষ্কার করে। এখানে দেখো লেখা আছে 3 থেকে 4 দিন বয়সেই কর্মী মৌমাছি কি করে, চাকের মধু কুঠরি পরিষ্কারের কাজে লেগে যায় এবং 18 থেকে 20 দিন বয়সে তারা মধু আহরণে বের হয়। আর আমরা একটু একটা তথ্য পড়ে আসছি যে 10 দিন বয়সে কি পুরুষ মৌমাছি রানীর সাথে মিলিত হতে পারে, এগুলো অলরেডি আমরা পড়ছি। আচ্ছা, এরপর দেখো আমাদের এই যে মৌমাছির নৃত্য, এই নৃত্যটা পড়তে হবে। মৌমাছির নৃত্য সম্পর্কে কে বলছে? কার্ল ফন ফ্রিস। ছোটতে পড়ছিলাম, তিনটা বিজ্ঞানী নাও, কার্ল ফন ফ্রিস, লরেন্স স্টিনবার্জেন। লরেন্স স্টিনবার্জেন সম্পর্কে আমরা তখন পড়াশোনা করছি, ফ্রিস কিন্তু এখন পাইলাম, তাই না? তো ফ্রিস কি করছে, মৌমাছি নৃত্যের গতি প্রকৃতি সম্পর্কে আলোকপাত করছে। তো মৌমাছির নৃত্য হচ্ছে মূলত 2 ধরনের, একটা হচ্ছে চক্রাকার নৃত্য বা রাউন্ড ড্যান্স, আর একটা হচ্ছে ওয়াগন নৃত্য। ওকে, তো ওয়াগন নৃত্য মূলত কি ইংরেজি 8 অক্ষরের মতো দেখায়, বাংলা 4-এর মতো বলতে পারে, ঠিক আছে। তো এই যে ওয়াগন নৃত্য ইংরেজি 8 অক্ষর বা বাংলায় 4-এর মতো। তো এই নৃত্যের মাধ্যমে মৌমাছি কি করে, 150 মিটারের অধিক দূরত্বে যদি কোনো খাদ্য উৎস থাকে তাহলে সেগুলো সম্পর্কে অবহিত করে যে 150 মিটারের অধিক দূরত্বে আছে। আর যেগুলো হচ্ছে চক্রাকার নৃত্য, এগুলো হচ্ছে যেগুলো বাসা থেকে 100 মিটারের কম দূরত্বের মধ্যে আছে সেগুলো সম্পর্কে বাকি খাদ্যের সাথে অবহিত করে। ওকে, আচ্ছা, এরপর দেখো একটা গুরুত্বপূর্ণ টপিক, সোয়ার্মিং। সোয়ার্মিং জিনিসটা কি? মনে করো আমাদের মৌচাকে যদি কর্মী মৌমাছির সংখ্যা অনেক বেড়ে যায়, তখন কি জায়গার সংকুলন ঘটে না, তখন বিভিন্ন প্রবলেমের কারণে রানী মৌমাছি কি করে, কিছু কর্মীর সদস্য নিয়ে উড়ে চলে যায়, আরেকটা জায়গায় চলে যায়। তো এই যে আরেকটা জায়গায় উড়ে চলে যাওয়া, এটাকে বলে হচ্ছে সোয়ার্মিং, ঠিক আছে। আরেকটা জায়গায় দেখো নতুন আবাস গড়ার উদ্দেশ্যে অর্ধেক কর্মী মৌমাছি সহ জাগ বেঁধে উড়ে যাওয়া কি বলে, সোয়ার্মিং। তো এক্সট্রা ইনফো যেগুলো আছে আলিম স্যার মাইবানে, আমি এটা এক্সট্রা করে পড়াই দেবো ইনশাল্লাহ। এই বই থেকে আমি যেগুলো দেখাইছি এগুলো দেখলে আনা হবে ইনশাল্লাহ। ট্যাক্সিস টপিক গুরুত্ব দিবা, মৌমাছি টপিকটাই গুরুত্ব দিবা, এই যে টপিক সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা, বাকিগুলো রিডিং দিয়ে যাবা, বিজ্ঞানের নামগুলো দেখবা ইনশাল্লাহ, ঠিক আছে। আমাদের আজকে ক্লাসে আসসালামু আলাইকুম।